আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস আইসিটি এফআই। তো অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এমএফএস কি? বাংলাদেশে কয়েকটি উল্লেখযোগ্য এমএফএস এর নাম বলুন। এখানে এমএফএস মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস হলো প্রধানত ব্যাংকবিহীন জনগোষ্ঠীর জন্য একটি ব্যাংকিং ব্যবস্থা যা একজন নিবন্ধিত মোবাইল দ্বারা এজেন্টের কাছ থেকে টাকা জমা, ক্যাশ ইন এবং উত্তোলন, ক্যাশ আউট করতে পারেন। ব্যবহারকারী তার এমএফএস অ্যাকাউন্ট থেকে অন্য এমএফএস অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করতে পারেন। পিয়ার টু পিয়ার, পি2পি, বিদেশ থেকে বিদেশি রেমিটেন্স গ্রহণ, কেনাকাটার জন্য বিল পেমেন্ট, ইউটিলিটি বিল পেমেন্ট, বেতন। অর্থাৎ আমরা দেখুন মোবাইলে সাধারণত বিকাশ, রকেট কিংবা নগদ এর মাধ্যমে কিন্তু আমরা এই ধরনের কাজগুলো করে থাকি, তাই না? সেন্ড মানি করি, ক্যাশ আউট করি, বিল দিই। এগুলা হচ্ছে আমাদের কাছে এমএফএস এর উদাহরণ। তো মোবাইলের মাধ্যমে আমরা এই কাজগুলো, ফাইন্যান্সিয়াল যে কাজগুলো করতে, মানে ফাইন্যান্সিয়াল যে বিভিন্ন সার্ভিসেস রয়েছে, যেগুলো ব্যাংকে গিয়ে যে সার্ভিসগুলো নিতাম, সেই সার্ভিসগুলো আমরা এই মোবাইলের মাধ্যমে পেয়ে থাকি। এটা হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম। তাহলে মোবাইলের মাধ্যমে যে ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলো আমরা পেয়ে থাকি, একে আমরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বলি। মোবাইল ফাইন্যান্স সার্ভিসেস কয়েকটি উদাহরণ হলো বিকাশ, রকেট, নগদ, ট্যাপ। ব্র্যাক ব্যাংক 2011 সালের জুন মাসে চালু করে। এটি একটি শীর্ষস্থানীয় এমএফএস প্রদানকারী। রকেট ডাচ বাংলা ব্যাংক কর্তৃক 2011 সালে শুরু। নগদ বাংলাদেশ পোস্ট অফিস দ্বারা পরিষেবা শুরু করা হয় এরকম। ট্যাপ ট্রাস্ট ব্যাংক এবং রবি বাংলাদেশের একটি মোবাইল অপারেটর দ্বারা একটি পরিষেবা। তো এগুলো হচ্ছে আমাদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। আচ্ছা, এগুলা সহজ মনে আসবে না যে বাংলাদেশে এমএফএস কখন যাত্রা শুরু করে। এখন আমরা যারা প্রত্যেকেই সাধারণত আমাদের বিকাশে অ্যাকাউন্ট আছে, নগদের অ্যাকাউন্ট আছে, এরকম আছে, তাই না? তো একটি এমএফএস অপারেটর বাংলাদেশে কি কি সেবা প্রদান করে? মানে আপনি আপনার বিকাশ অ্যাপস বা নগদ অ্যাপস এগুলা দ্বারা কি কি সেবা প্রদান করে থাকে, এগুলা এখানে আমাদের চেয়েছে। 5টি সর্বাধিক ব্যবহৃত পরিষেবার নাম দিন যা ফেব্রুয়ারি 2022-এ অনুষ্ঠিত প্রতিটি পরিষেবার মাধ্যমে লেনদেনে আনুমানিক পরিমাণ। আচ্ছা, এখানে লেনদেনের আনুমানিক পরিমাণের কথা বলা আছে, মানে আপনাদের বই এটা উল্লেখ দেওয়া আছে, এই পরিমাণের কথা তো চাইবে না। তো যে পরিষেবাগুলো দিয়ে থাকে, ক্যাশ ইন, ক্যাশ আউট, পিয়ার টু পিয়ার, মানে সেন্ড মানি যেটাকে বলি, মার্চেন্ট পেমেন্ট, আমরা কোনো কেনাকাটা করতে মার্চেন্ট পেমেন্ট করে থাকি, ইউটিলিটি বিল পেমেন্ট করে থাকি, সরকারি অর্থ প্রদান করে থাকি। তারপরে আছে বেতন বিতরণ, আমরা স্কুলের ফি জমা দিতে পারি, স্কুল কলেজের ফি জমা দিতে পারি, বিদেশি রেমিটেন্স ব্যাংকে জমা দিতে পারি, এয়ার টাইম রিচার্জ, আমরা মোবাইল রিচার্জ করতে পারি, তাই না? আরো অনেক কিছু করতে পারি আমরা। এখানে আরো অনেক ফিচার যোগ হয়েছে, এগুলো আমরা এখানে করতে পারি। তো সস্তা এত আসবে না। এই যে এটা আমাদের ভালো। এজেন্ট ব্যাংকিং কি? এজেন্ট ব্যাংকিং কি? এজেন্ট ব্যাংকিং একটা আলাদা চ্যাপ্টারই আছে আমাদের। এখন দেখুন, এমএফএস যেটা দেখলাম, এটা গত বছর এসেছিল। এমএফএস কি? মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। বাংলাদেশে এমএফএস কে আরো জনপ্রিয় করতে আপনার মতামত সহ করণীয় নির্দেশ করুন। তাহলে এমএফএস কে আরো জনপ্রিয় করতে কি কি ফিচার সেখানে অ্যাড করা যায়, কি কি আরো আমরা সেখানে মেকানিজম করতে পারি, মানে সহজে আমরা আরো সার্ভিসগুলো আমরা অ্যাকুমুলেট করতে পারি, সেই জিনিসগুলো আপনার নির্দেশ দিতে বলছে। আপনার মতামত করণীয় নির্দেশ করুন, সে মতামতটা আপনার তুলে ধরতে বলছে আর কি। তাহলে এই মতামতটা কিন্তু চাইলে আপনি এই বইয়ের মধ্যে কিন্তু খুঁজে পাবেন না, এটা কিন্তু আপনার পড়ে প্রশ্নটা বুঝে কিন্তু আপনাকে এটা লিখতে হবে, তাই না? মানে কি কি এখানে আমরা আরো
দিতে পারি, কি কি ধরনের সুযোগ সুবিধা আমরা করতে পারি, গ্রহণ করতে পারি। প্রথমত আমাদের আমাদের যে সার্ভিস চার্জটা আমরা কম কর্তন করতে পারি, বলতে পারি। আমাদের আরো ব্যবহার ব্যবহারের জন্য যে ইউজার ইন্টারফেস, সেই ইউজার ইন্টারফেসটা আমরা আরো সহজ করতে পারি। আরো সুরক্ষিত, মানে কি বলা যায়, আরো সুরক্ষিত লেনদেন সুরক্ষিত করতে আরো সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে পারি, এরকম। তো এটা গত বছর এমএফএস আসছিল, এবার আসবে না, এবার আসার সম্ভাবনা বেশি। এজেন্ট এজেন্ট ব্যাংকিং। তো এজেন্ট ব্যাংকিং কি? ডিসক্রাইব দ্য অবজেক্টিভ অফ এজেন্ট ব্যাংকিং। এজেন্ট ব্যাংকিং এর উদ্দেশ্য। তো এজেন্ট ব্যাংকিং কি? এজেন্ট ব্যাংকিং হলো একটি ব্যাংকিং মডেল যা 2015 সালে সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ কর্তৃক প্রবর্তিত গ্রামীণ এবং অশিক্ষিত গ্রাহকদের জন্য আর্থিক লেনদেন সহজতর করার জন্য যারা ঐতিহ্যগত ব্যাংকিং পদ্ধতিতে অসুবিধার সম্মুখীন হন। তাহলে এজেন্ট ব্যাংকিং মূলত আমাদের সাধারণত দূরবর্তী বা রিমোট এলাকার গ্রামীণ যে জনশক্তি আছে তাদের কাছে ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য আমাদের এজেন্ট ব্যাংকিং এর সৃষ্টি হয়েছে। তো এই সিস্টেমে আঙ্গুলের ছাপ শনাক্ত ব্যবহার করে লেনদেনের অনুমতি হয়। স্বাক্ষর, পিন বা এটিএম কার্ডের প্রয়োজন বাদ দেওয়া হয়। এখানে কোনো স্বাক্ষর কিংবা পিন কিংবা এটিএম কার্ডের প্রয়োজন দেওয়া হয় না। এখানে আমাদের এটিএম কার্ড বা পিন কোনো কিছু দেওয়া হয় না, শুধুমাত্র আঙ্গুলের ছাপ দ্বারা এখানে আমাদের করা হয়। গ্রামীণ এলাকায় লাইসেন্স প্রাপ্ত এজেন্টরা ব্যাংক তরফে লেনদেন পরিচালনা করে, যার মধ্যে আমানত উত্তোলন, অ্যাকাউন্ট খোলা, বিদেশি রেমিটেন্স বিতরণ করা ইত্যাদি। তারা একসময় একটি ব্যাংকের একচাটিয়া ভাবে কাজ করে, ব্যাংকের জন্য একচাটিয়া ভাবে কাজ করে এবং তাদের পরিষেবার জন্য কমিশন পায়, যা সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর কাছ থেকে ব্যাংকিং পরিষেবা প্রসারিত করতে সাহায্য করে। তাহলে এজেন্ট ব্যাংকিং হলো ব্যাংকিং কার্যক্রম গ্রামীণ জনগোষ্ঠীর কাছে বা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা যে ব্যাংকিং মডেলটা চালু করেছি, ব্যাংকিং পরিষেবা দেওয়ার জন্য যে মডেল চালু করেছি, একে আমরা এজেন্ট ব্যাংকিং বলি। আচ্ছা, এজেন্ট ব্যাংকিং এর উদ্দেশ্যগুলো কি কি? প্রথম উদ্দেশ্য হচ্ছে প্রান্তিক এরিয়ায় যে জনগোষ্ঠী রয়েছে তাদের আর্থিক সিস্টেমে অন্তর্ভুক্ত করা। লেনদেনের সরলীকরণ, তারা লেনদেন যেন একই একটা আর্থিক লাইনে যেন তারা করে, একটা আর্থিক সিস্টেমের মধ্যে যেন করে। এই লেনদেনের সরলীকরণ, ব্যাংকিং পরিষেবাগুলোতে অ্যাক্সেস বাড়ানো, তারা যেন আস্তে আস্তে ব্যাংকমুখী হয়, এর অ্যাক্সেস বাড়ানো, অর্থনৈতিক কার্যকলাপ বৃদ্ধিকরণ, এজেন্ট কমিশন এবং ইনকাম জেনারেশন, দক্ষ লেনদেন পরিচালনা, নিরাপদ এবং সুরক্ষিত লেনদেন। তো এই উদ্দেশ্যে আমরা সাধারণত এজেন্ট ব্যাংকিং এ করে থাকি। আচ্ছা, এগুলো প্রশ্ন দিলে আমরা সব বানিয়ে লিখতে পারবো। এগুলা এখানে আমাদের in relation to e-commerce define following chart. ই-কমার্স সম্পর্কিত নিম্নলিখিত সংজ্ঞায়িত করুন: কার্ড পেমেন্ট গেটওয়ে, অ্যাকোয়ারিং অ্যান্ড ইস্যুইং ব্যাংক, পিন, সিভিভি, সিভিসি, পেমেন্ট অ্যাসোসিয়েশন, অথরাইজেশন, সেটেলমেন্ট, নষ্টভস্ত্র অ্যান্ড পিএসবি। কার্ট একটি ই-কমার্স ওয়েবসাইটে একটি ভার্চুয়াল স্পেস যেখানে গ্রাহকরা যে আইটেমগুলি কিনতে চান তা সংগ্রহ করতে এবং সংরক্ষণ করতে পারেন। এটি ব্যবহারকারীদের চেক আউটে এগিয়ে যাওয়ার আগে তাদের নির্বাচন, পর্যালোচনা, এখানে টিকা সিস্টেম, ছোট ছোট দেখে নেবেন, সহজ আছে সবগুলো। এখানে অধিগ্রহণকারী, অ্যাকোয়ারিং ব্যাংক, প্রদানকারী ব্যাংক, অধিগ্রহণকারী ব্যাংক এবং প্রদানকারী ব্যাংক, এটা আমাদের অ্যাকোয়ারিং ব্যাংকটা আমাদের আসে। হ্যাঁ, অধিগ্রহণকারী ব্যাংক। মনে করুন এরকম যে আপনি ধরুন সোনালী ব্যাংকে এটিএম কার্ড আছে, আপনার কাছে সোনালী ব্যাংকের এটিএম কার্ড আছে, আপনি ধরুন স্বপ্নতে বা আগুরা গিয়ে আপনি বাজার করলেন, সুপার শপে গিয়ে বাজার করলেন সোনালী ব্যাংকের ডেবিট কার্ড দ্বারা, সেখানে আপনি বাজার করলেন, যে পজ মেশিনে করলেন সেটা হচ্ছে সিটি ব্যাংকের। তাহলে সিটি ব্যাংক কি করবে? সোনালী ব্যাংকের সাথে যোগাযোগ করবে, তাই না? এই
এখানে যে পজ মেশিন, সেই পজ মেশিন সিটি ব্যাংকের মাধ্যমে সোনালী ব্যাংকে যোগাযোগ করবে। এই সোনালী ব্যাংক কি করবে, সিটি ব্যাংকে টাকাটা দিয়ে দিবে যদি কেনাকাটা করে সবকিছু অ্যাকাউন্টে ব্যালেন্স ঠিক থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে প্রদানকারী ব্যাংক, মানে যে টাকা প্রদান করছে, আর যে টাকা গ্রহণ করছে সে হচ্ছে অধিগ্রহণকারী ব্যাংক। এই যে অধিগ্রহণকারী ব্যাংক সে সিটি ব্যাংক, ঠিক আছে। অর্থাৎ যে ব্যাংকে টাকাটা যায় সেটা হচ্ছে অধিগ্রহণকারী ব্যাংক, আর যে ব্যাংক টাকাটা পরিশোধ করে সেটা হচ্ছে প্রদানকারী ব্যাংক। পিন তো আমরা জানি, আর পিন পাসওয়ার্ড আমরা গোপন যে গোপনীয় নম্বর সেটা, এটা কার্ড সিভিভি, এটা কার্ডের পিছনে থাকে এগুলো, তাই না। পেমেন্ট অ্যাসোসিয়েশন, পেমেন্ট অ্যাসোসিয়েশন বলতে আমাদের ভিসা, মাস্টার কার্ড, এমএক্স, জিসিবি, দিনার, ডিসকভারের মতো এটি নেটওয়ার্ক যা কার্ড লেনদেন প্রক্রিয়াকরণের জন্য ব্যাংকগুলি অর্জন এবং প্রদানের মধ্যে যোগাযোগের সুবিধা দেয়। আচ্ছা, আমরা নষ্ট অ্যাকাউন্ট, ভ্রষ্ট অ্যাকাউন্ট এগুলো তো আগে থেকে দেখে আসি। এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে ইয়েটা পাচ্ছি সেটা হচ্ছে এই এনপিএসবি। তাৎক্ষণিকভাবে কোনো লেনদেনের জন্য, তাৎক্ষণিকভাবে আপনি 500 টাকা পাঠাবেন, আপনি 200 টাকা পাঠাবেন, তাৎক্ষণিকভাবে আমরা এটা মোবাইলের মাধ্যমে, আমাদের অ্যাপস আছে, ব্যাংকের যে অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে তাৎক্ষণিকভাবে আমরা স্থানান্তর করতে পারি, তাই না। এনপিএসবি, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ, এনপিএসবি, এটা সবচেয়ে এখন জনপ্রিয় হচ্ছে। আচ্ছা, আমরা ই কমার্সের অর্থ প্রদান প্রক্রিয়া প্রবাহ বর্ণনা করুন। এই ই কমার্সের তার মধ্যে হচ্ছে ক্রেডিট কার্ডের, ডেবিট কার্ডের, মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম, তারপর পজ মেশিনের, এ সবগুলা কিন্তু একই রকম। হ্যাঁ, সবগুলা প্রায় একই রকম। তাহলে ই কমার্স বলতে কি বলছি, ইলেকট্রনিক কমার্স, তাই না। মানে অনলাইনে যে কেনাকাটা হয়, হ্যাঁ, অনলাইনে যে কেনাকাটা হয়, এই অনলাইনে কেনাকাটার যে প্রক্রিয়া প্রবাহ, এটা আমাদের বর্ণনা করতে বলছে। আপনি অনলাইন থেকে কোনো কিছু কিনছেন, তাহলে কিনলে এটা পেমেন্টটা কিভাবে করছেন, এটা কিন্তু আমাদের এটা এখানে বর্ণনা চাইছে। গ্রাহক নির্বাচন, ই কমার্স অর্থ প্রদান প্রক্রিয়া নিম্নানুসারে দেওয়া হলো। গ্রাহক নির্বাচন, গ্রাহক একটি ই কমার্স ওয়েবসাইট ভিজিট করেন এবং যে আইটেমগুলি কিনতে চান তা নির্বাচন করেন। এই আইটেম একটি ভার্চুয়াল শপিং কার্ট যোগ করা হয়। চেকআউট, গ্রাহক স্বয়ংসম্পূর্ণ করার জন্য প্রস্তুত হলে তারা চেকআউট পৃষ্ঠায় যান। তাদের ডেলিভারি ঠিকানা লিখতে বা নিশ্চিত করতে পারে যদি ইতিমধ্যে নিবন্ধিত না হয়ে থাকে। অর্থাৎ আমাদের নিবন্ধিত হয়ে আমাদের কোনো প্রোডাক্ট যদি কাস্টমার চয়েস করে, তাহলে সেই প্রোডাক্টটা কার্টে জমা করে, মানে ওয়েবসাইটে নেটে কার্ট থাকে, মানে একটা ঝুড়ি আর কি, সেখানে প্রোডাক্টগুলো জমা হয়, সেখান থেকে তার প্রয়োজন অনুযায়ী প্রোডাক্ট সে বাছাই করে প্রোডাক্টগুলো আবার সে নিতে পারে, কিনতে পারে। তাহলে এই কেনার জন্য তাকে পেমেন্ট করতে হবে, সেটা বিকাশে হতে পারে, নগদে হতে পারে, আপনার ব্যাংকের ডেবিট কার্ডের মাধ্যমে হতে পারে, ক্রেডিট কার্ডের মাধ্যমে হতে পারে। তো পেমেন্টের এখানে তথ্য চাই, আপনি যে ক্রয় করবেন পেমেন্টের বিভিন্ন তথ্য চাই। যেমন চেক আউটের সময় গ্রাহক একটু অর্থ প্রদানের পদ্ধতি চাই, যেমন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং পেমেন্টের বিশদ বিবরণ থাকে, যেমন কার্ড নম্বর, পিন, সিভিভি, সিভিসি, মেয়াদ শেষ হওয়ার তারিখ, এরকম এগুলো দিতে হয়। যারা অনলাইন কেনাকাটা করেন তারা কিন্তু এই বিষয়গুলো ভালো জানেন আর কি। পেমেন্ট গেটওয়ে, ওয়েবসাইটে পেমেন্টের তথ্য পেমেন্ট গেটওয়েতে পাঠায়, যা একটি সিস্টেমে বা নিরাপদে পেমেন্ট ডেটা প্রক্রিয়া করে। অনুমোদনের অনুরোধ, আমাদের পেমেন্ট গেটওয়ে অধিগ্রহণকারী ব্যাংকের কাছে অর্থ প্রদানের জন্য ফরওয়ার্ড করে অধিগ্রহণকারী ব্যাংক। তাহলে এখানে তাহলে পেমেন্ট গেটওয়ে আমরা ঠিক ওই একই সিস্টেম, এর আগে যে আমরা একটা পজ মেশিনের যে অর্থ প্রদান পদ্ধতি ছিল ঠিক একই রকমই। আমরা যদি কোনো আমাদের বাসার কম্পিউটারে বসে, এখানে বাসার কম্পিউটারে বসে যদি আমরা কোনো কেনাকাটা করি, আমরা যদি কেনাকাটা করি তাহলে কি হবে, যে ব্যাংকের কার্ড আমরা যে ব্যাংকের কার্ড সেই ব্যাংকের সাথে আমাদের অধিগ্রহণকারী যে ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট আছে, অর্থাৎ টাকাটা যে পাবে, যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে, যে ব্যাংকে জমা হবে সেই ব্যাংক অধিগ্রহণ পেমেন্ট ব্যাংকের সাথে যোগাযোগ করে, যেটা আগে একটু বললাম। এরকম সবকিছু ঠিক থাকলে
বণিকের অ্যাকাউন্টে, মানে কাস্টমার, মানে যে বিক্রেতা তার অ্যাকাউন্টে টাকাটা জমা করে দেয়। যদি গ্রাহকের কার্ডটি অন্য ব্যাংকের হয় তবে অধিগ্রহণকারী ব্যাংক পেমেন্ট অ্যাসোসিয়েশনের কাছে অনুরোধ পাঠায়, যেমন ভিসা, মাস্টার কার্ড ইত্যাদি। তাহলে গ্রাহকের কার্ড যদি অন্য ব্যাংকের হয় তাহলে যে ভিসা কার্ড, মাস্টার কার্ড, যে পেমেন্ট বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে, এমএক্স কার্ড, এই পেমেন্ট অ্যাসোসিয়েশনের কাছে তথ্য পাঠায়, সে তারা আবার কি করে ওই ব্যাংকের সাথে ইস্যু, প্রদানকারী ব্যাংকের সাথে যোগাযোগ করে। এই জিনিসগুলো আর কি, মানে আপনি মোট কথা অনলাইনে কেনাকাটা করার জন্য আপনাকে বিকাশ, রকেট কিংবা আপনাকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এরকম ব্যবহার করতে হবে। তাহলে সেই ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড একটা ব্যাংকে হতে পারে, আর যে ব্যাংকের মাধ্যমে যে বিক্রি করতেছে, মালটা দিচ্ছে, তার একটা অ্যাকাউন্ট আরেকটা ব্যাংকে থাকতে পারে। তাহলে এটা এ ব্যাংক, এটা হচ্ছে বি ব্যাংক, এটা হচ্ছে বিক্রেতা, বিক্রেতা হচ্ছে বি ব্যাংক, আর ক্রেতার হচ্ছে কি এ ব্যাংক। তাহলে ক্রেতা যখন ইয়ে করবে তখন এই বি ব্যাংক এ ব্যাংকের সাথে যোগাযোগ মেনটেন করবে, সেটা অতি অল্প সময়ের মধ্যে, তাই না? এ ব্যাংক যদি প্রদান ক্রেতার ব্যাংক হয় তার মানে কি এটা প্রদানকারী ব্যাংক, তার প্রদানকারী ব্যাংক, অধিগ্রহণকারী ব্যাংক এটা, বিক্রেতার ব্যাংক হচ্ছে অধিগ্রহণকারী, মানে এই গ্রহণ করবে টাকাটা। এটা এর সাথে যোগাযোগ করে যখন দেখবে যে সবকিছু ঠিক আছে তখন অ্যাকাউন্টে টাকাটা পার করে দিবে। এই বিষয়টা এখানে যতগুলো আমাদের আছে অর্থ প্রদান পদ্ধতি, সবগুলোই আমাদের এই ইন্টারনেটের মাধ্যমে যেটা হয়ে থাকে একই সিস্টেম, সবগুলো সবগুলো একই সিস্টেম। একটা যদি আমরা ভালো করে করি সবগুলো আমাদের একই রকম ভাবে যাবে। কি কি এর আগে দেখলাম, পজের আমরা অর্থ প্রদান প্রক্রিয়া একই সিস্টেম। আমরা এটিএম এর মাধ্যমে, এটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে, এগুলা সব একই সিস্টেম আমাদের। তারপরে আছে ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, তার মধ্যে আছে আমাদের এমএফএস, সবগুলো একই সিস্টেমে আমাদের এগুলো হবে। অনুমোদন প্রক্রিয়া, ওরা অনুমতি দিবে, অনুমতি দিলে অ্যাকাউন্টের টাকাটা পেমেন্ট করে দিবে। তারপরে আসছে পেমেন্ট নিশ্চিতকরণ, ও নিশ্চিতকরণের জন্য আপনি এসএমএস পাবেন পেমেন্ট নিশ্চিতকরণ, তারপরে ডেলিভারি পাবেন, আপনি পণ্য ডেলিভারি আপনাকে দিয়ে দিবে। আচ্ছা, এই বিষয়গুলো এখানে আমরা কিন্তু পর্যায়ক্রমে সিরিয়াল অনুযায়ী সিরিয়াল আমরা লিখবো। এখানে সিরিয়াল আপনার ব্রেক হতে পারে, মিস্টেক হতে পারে, মানে একটা সিরিয়ালের পর একটা, মানে আপনি টাকা পেমেন্ট আগে অধিগ্রহণকারী এবং ইস্যুকারী ব্যাংকের আলোচনা করার আগে যদি আপনি পণ্য ডেলিভারি চান তাহলে কিন্তু হবে না, কারণ ওটা ওই পয়েন্টটা হলো না। পয়েন্টগুলো একটু সাজিয়ে লিখতে হবে, মানে কোনটার উপর কি ঘটতেছে। প্রথমে পণ্য নির্বাচন, পণ্য নির্বাচন করার পর পণ্য বাবদ মূল্য পরিশোধ করবে, মূল্য পরিশোধ করার জন্য বিভিন্ন পেমেন্ট গেটওয়ে বা মোবাইল ইন্টারফেসে বা আমাদের কম্পিউটারে কি হবে, আমাদের তথ্যগুলো ইনপুট করানো হয়, তথ্যগুলো ইনপুট করানো হয়। সেই ইনপুট করার ফলে আমাদের অধিগ্রহণকারী ব্যাংক এবং হচ্ছে ইয়া ব্যাংক, প্রদানকারী ব্যাংক, এই দুটো ব্যাংক আমরা ইয়াটা গ্রহণ করে আর কি, লেনদেন সম্পূর্ণ করে। আচ্ছা, এইভাবে তখন যখন দেখবে সবকিছু ঠিক আছে, অ্যাকাউন্টে টাকা আছে, ব্যালেন্স আছে, সবকিছু পিন পাসওয়ার্ড সব ঠিক, তখন এটা ইস্যুকারী ব্যাংক বা প্রদানকারী ব্যাংক অধিগ্রহণকারী ব্যাংকে টাকাটা পেমেন্ট করে দেয়। এইভাবে এই লেনদেনটা সম্পূর্ণ হয়। আচ্ছা, সবগুলোতে আমাদের হিসাব নিকাশে একই রকম। ই কমার্স লেনদেনের জন্য নিষ্পত্তি প্রক্রিয়া, যে এখানে লেনদেনের নিষ্পত্তি প্রক্রিয়া একই রকম আসবে। এখানে লেনদেন কিভাবে নিষ্পত্তি হয়, অনুমোদন, একটা ব্যাংক অনুমোদন দিবে, অর্থাৎ ইস্যুকারী ব্যাংক যে টাকাটা দিবে সে ব্যাংক অনুমোদন দিবে, তারপরে সে ব্যাংক অনুমোদন দেওয়ার পর টাকাটা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অধিগ্রহণকারী ব্যাংকের কাছে চলে যাবে। হোয়াট আর ই কমার্স অ্যান্ড এম কমার্স, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এবারে আসার সম্ভাবনা রয়েছে। ই কমার্স এম কমার্স থেকে গত বছর কোন প্রশ্ন হয় নাই, এবারে হওয়ার সম্ভাবনা রয়েছে। 1, 2, 3, তিনটা প্রশ্ন গত বছর হয়েছিল এই অধ্যায় থেকেই, অনেক বড় অধ্যায়। আচ্ছা, ই কমার্স এবং এম কমার্স কি? ই কমার্স এবং এম কমার্স যদি দেখি, এখানে ই কমার্স হচ্ছে আমাদের বলা আছে এখানে, ই কমার্স বলতে বিভিন্ন কম্পিউটার নেটওয়ার্ক প্রাথমিকভাবে ইন্টারনেটের মাধ্যমে পণ্য, পরিষেবা এবং তথ্যের ক্রয় বিক্রয় এবং বিপণনকে বোঝায়। অর্থাৎ আমরা কম্পিউটার নেটওয়ার্কিং ব্যবহার করে আমরা যে পণ্য ক্রয় বিক্রয় করে থাকি সেটাকে বলে ই কমার্স। তাহলে এম কমার্সটা কি? এম কমার্স হচ্ছে মোবাইল কমার্স। এম কমার্স হচ্ছে কি মোবাইল কমার্স, স্মার্টফোন বা ট্যাবলেটের মতো ওয়্যারলেস হ্যান্ডহেল্ড ডিভাইস মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয়
কে বোঝায়। তাহলে আমরা মূলত ই কমার্সটা হচ্ছে আমাদের বিভিন্ন নেটওয়ার্কিং সিস্টেম এবং কম্পিউটারাইজ যে বিভিন্ন সিস্টেম রয়েছে সেই বিভিন্ন সিস্টেমের মাধ্যমে যখন আমরা ক্রয় বিক্রয় করে থাকি সেটা হচ্ছে আমাদের ই কমার্স। আর এম কমার্স হচ্ছে শুধুমাত্র মোবাইল ডিভাইসে বা স্মার্টফোন ব্যবহার করে আমরা পণ্য ক্রয় বিক্রয় করাকে সেগুলো এম কমার্স। এটি মোবাইল নেটওয়ার্ক এবং অ্যাপ্লিকেশনের মাধ্যমে লেনদেন এবং মিথস্ক্রিয়া সক্ষম করে ঐতিহ্যগতভাবে ই কমার্সের ক্ষমতাকে প্রসারিত করে। তাহলে ই কমার্সের একটি শাখা বা অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে এম কমার্স। এম কমার্স ই কমার্সের মধ্যে অন্তর্ভুক্ত আর কি। হুম। তো ওয়্যারলেসের অ্যাপ্লিকেশন প্রোটোকল ডব্লিউএপি এম কমার্সের মতো প্রযুক্তি ব্যবহারকারীদের তাদের মোবাইল ডিভাইস থেকে সরাসরি কেনাকাটা এবং ব্যাংকিং থেকে পরিষেবা অ্যাক্সেস পর্যন্ত বিস্তৃত বাণিজ্যিক কার্যক্রম সম্পাদন করতে দেয়। আচ্ছা, আর এখানে ই কমার্সটা হচ্ছে আমাদের কম্পিউটার নেটওয়ার্কিং, প্রাথমিকভাবে ইন্টারনেটের মাধ্যমে পণ্য পরিষেবা ক্রয় বিক্রয়। এতে ব্যবসায়ীরা তাদের পণ্য এবং পরিষেবাগুলি একটি ওয়েবসাইটে প্রদর্শন করে, যেখানে গ্রাহকরা একটি নিরাপদ পেমেন্ট গেটওয়ে মাধ্যমে ব্রাউজ করতে, আইটেম নির্বাচন করতে, কেনাকাটা করতে পারেন। এই লেনদেন এখন তো এই বিষয়গুলো আমরা মোবাইলের মাধ্যমে করতে পারি, তাই না? ওয়েবসাইট ভিত্তিক। তাহলে ই কমার্স এবং এম কমার্সের মূল পার্থক্য হচ্ছে এম কমার্স হচ্ছে ই কমার্সের একটি শাখা মাত্র। ই কমার্স হচ্ছে অনেক বড় একটি বিষয়। ই কমার্স হচ্ছে এম কমার্স হচ্ছে ই কমার্সের একটি শাখা মাত্র। এটা হচ্ছে একটি ছোট, এর পরিধিটা ছোট। ই কমার্সের পরিধি ব্যাপক। এতক্ষণ পড়ার পর আসলে হোয়াট ইজ কম্পিউটার। বাপরে বাপ! কম্পিউটার কি, কম্পিউটারের জন্য কি? এতক্ষণ পর আচ্ছা, কম্পিউটার কি, কম্পিউটার জন্য কি, এটা আমাদের অত দেখো না। কম্পিউটার কি? তাহলে কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক ডিভাইস যা মানুষের যুক্তি সূত্র ব্যবহার করে উপাত্ত তথ্য দ্রুত নির্ভুলভাবে প্রক্রিয়াকরণ করে সিদ্ধান্ত গ্রহণের মতো সহায়তা ফলাফল তৈরি করে। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে সিদ্ধান্ত গ্রহণের মতো ফলাফল দেয়, যেটা আউটপুট সেটা কম্পিউটার। আমরা কখনোই আর ওই সংজ্ঞায় লিখবো না কম্পিউটার একটি গণনা যন্ত্র, এটা কিন্তু লিখবো না আর। গণনা যন্ত্র আর নাই, গণনা যন্ত্র থেকে অনেক কিছু অ্যাডভান্স লেভেলে চলে গেছে। চার্লস ব্যাবেজকে প্রায়শই কম্পিউটারের জনক বলা হয়। আচ্ছা, চার্লস ব্যাবেজ হচ্ছে কম্পিউটারের জনক। এখন এখানে কম্পিউটারের বিভিন্ন প্রজন্মের বর্ণনা দাও। এটা আমাদের গত বছর কম্পিউটারের প্রজন্ম এখান থেকে আমাদের আসে নাই, বা এই পার্ট থেকে কোনো ইয়ে আসে নাই। গতবারে কোনো প্রশ্নই আসে নাই। এবারে এই পার্ট থেকে প্রশ্ন আসবে 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 আসবে, এটা আপনার নিশ্চিত থাকেন। কম্পিউটারের বিভিন্ন প্রজন্মের বর্ণনা দাও। বিভিন্ন প্রজন্ম, কম্পিউটারের 4টি প্রজন্ম এখানে আমরা দেখতে পাই বর্তমানে বই পুস্তকে। তো এখানে আমাদের বলা আছে যে প্রথম প্রজন্ম, আমাদের এখানে সালগুলা উল্লেখ করে অবশ্যই দিব, এটা একটু মনে রাখতেই হবে। এবং প্রশ্ন কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই কম্পিউটারের এখান থেকে কিন্তু গত বছর প্রশ্ন কোনো হয় নাই, এবারে কিন্তু দিবেই, প্রশ্ন হবেই। তাহলে কম্পিউটারের প্রজন্ম হচ্ছে প্রথম প্রজন্ম 1951 থেকে 1958। ভ্যাকুয়াম টিউব বা ভ্যাকুয়াম ভালভের ব্যবহার করা হয়েছিল, যা এই প্রাথমিক কম্পিউটারগুলোকে বড় এবং ভারী করে তুলেছিল। এখানে আমরা ভ্যাকুয়াম টিউব বা ভ্যাকুয়াম ভালভের এই জিনিসগুলো যদি আমাদের মনে না থাকে, জাস্ট আমাদের এই বিষয়টা তো মনে রাখতেই হবে, প্রজন্মটার সালটা আমাদের মনে রাখতে হবে। এখানে আমরা লিখবো আমাদের কম্পিউটারের যন্ত্রাংশ বড় হওয়ার কারণে সে সময় আমাদের কম্পিউটার প্রাথমিকভাবে বড় বড় আহ, মানে আকৃতিগত দিক থেকে অনেক বড় এবং ভারী ভারী হয়েছিল আর কি, মানে ভারী হয়েছিল। আচ্ছা, এভাবে আমরা লিখবো আর কি। যদি আমাদের এই কথাগুলো মনে না থাকে, মানে আমাদের কম্পিউটার তো এখন তো ছোট ছোট হয়েছে, ল্যাপটপ হয়েছে, আরো হয়েছে মিনি, তাই না? এখন তো আগে ছিল সেই কম্পিউটার গুলো বড় বড় ছিল, মানে যখন প্রথম দিকে যে কম্পিউটার চালু ছিল সে সময়। তার প্রথম প্রজন্ম স্টোরেজের জন্য চৌম্বকীয় ড্রাম বৈশিষ্ট্য যুক্ত এবং ইনপুট এবং আউটপুটের জন্য পাঞ্চ কার্ড এবং চৌম্বকীয় টেপের উপর নির্ভর হতো। এ যুগে উল্লেখযোগ্য উদাহরণগুলির মধ্যে রয়েছে ইএন আইএসসি, মার্ক সিরিজ, আইবিএম 650। তাদের আকার এবং জটিলতা সত্ত্বেও এই মেশিনগুলি তাদের সময়ের জন্য যুগান্তকারী ছিল। যদিও আকার বা সাইজ তাদের অন্যরকম ছিল, কিন্তু তারপরে সেটা একটা যুগান্তকারী একটা সৃষ্টি ছিল সে সময়। প্রোগ্রামগুলি সংরক্ষণ করতে এবং মৌলিক গণনা পরিচালনা করতে সক্ষম হতো। তাহলে অবশ্যই আমরা প্রজন্ম যখন দেব, তখন সালটা কিন্তু অবশ্যই আমরা ম্যান্ডেটরি দিতে হবে। দ্বিতীয় প্রজন্ম আমাদের সালটা ম্যান্ডেটরি দিতেই হবে।
এখানে আমাদের ট্রানজিস্টরের প্রবর্তন হয়েছিল দ্বিতীয় প্রজন্মে। ট্রানজিস্টর, ছোট ছোট যে ট্রানজিস্টর, সে ট্রানজিস্টরের প্রবর্তন হয়েছিল, যা ভ্যাকুয়াম টিউবগুলি প্রতিস্থাপন করেছিল এবং ছোট ছোট আরো নির্ভরযোগ্য এবং শক্তিশালী দক্ষ কম্পিউটারগুলির জন্য তৈরি হয়েছিল। ইন্টিগ্রেটেড সার্কিট আইসি এখানে শুরু করে, উপস্থিত হতে শুরু করে, হার্ডওয়্যারকে আরো ছোট করে। ট্রানজিস্টর, যে ছোট ছোট ট্রানজিস্টর রয়েছে, এই ট্রানজিস্টর গুলো আমাদের এ সময় আসে, তৈরি হয় দ্বিতীয় প্রজন্মে আসে, এবং হার্ডওয়্যার গুলো যেটা আগে বড় বড় ছিল সেটা এখন আস্তে আস্তে ছোট হতে শুরু করে। আচ্ছা, এই পর্যন্ত আপনারা লিখবেন। আর যদি উদাহরণ এখানে দিতে পারেন, এই সময়কালে কোবল, ফোরট্রান এবং অ্যালগল এর মতো উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষার আবির্ভাব হয়। এটা যদি মনে থাকে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। খালি এখানে আপনি এই সময় কম্পিউটারগুলো দেখতে কিরকম বা কিরকম ছিল বা কি কি আমাদের এখানে আবির্ভাব হয়েছে সেই দুই একটা উদাহরণ এখানে দিবেন। আপনি যে ট্রানজিস্টরের কথা বলা আছে এখানে, এখানে ইন্টিগ্রেটেড সার্কিটের কথা বলা আছে, এই কথাগুলো বলবেন যদি এগুলো মনে না থাকে। কিন্তু অবশ্যই সালটা দিতে হবে। তৃতীয় প্রজন্ম 1965 থেকে 1971। ইনপুট ডিভাইস হিসেবে মাউসের প্রবর্তন ঘটে। এই সময় আমাদের প্রথমে মাউস আসে বাজারে। ডিস্ক ড্রাইভের মতো সেকেন্ডারি মেমোরি বিকাশের সাথে আরো উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। ভিডিও ডিসপ্লে ইউনিট, প্রিন্টারের মতো আউটপুট ডিভাইসের উন্নতির সাথে সাথে কম্পিউটার আরো কম্প্যাক্ট এবং সাশ্রয়ী মূল্য হয়ে উঠেছে। চতুর্থ প্রজন্ম, সর্বশেষ প্রজন্ম, 1971 সাল থেকে বর্তমান সাল পর্যন্ত, বাংলাদেশের স্বাধীনতার সাল থেকে বর্তমান সাল পর্যন্ত মাইক্রো প্রসেসরের উদ্ভাবন এবং ব্যাপক ব্যবহার এখানে লক্ষ্য করা গিয়েছে এবং সংজ্ঞায়িত হয়েছে। তো মাইক্রো প্রসেসর বলতে, প্রসেসর আগে যেটা ছিল সেই প্রসেসর গুলো বড় ছিল। মাইক্রো বলতে এখন ছোট ছোট ক্ষুদ্র প্রসেসর। আমাদের মোবাইলের মধ্যে যে প্রসেসর গুলো ইউজ করা হচ্ছে অনেক ছোট ছোট, তাই না? 6nm, তো ন্যানোমিটারে আমাদের প্রসেসর ব্যবহার করা হয়েছে। এরকম হাজার হাজার ট্রানজিস্টরকে একটি চিপে সংহত করেছে। এই উদ্ভাবন রোম, র্যাম, প্রোরম, পিরোম, ইপিরোম সহ সেমিকন্ডাক্টর মেমোরির বিকাশ ঘটে। বর্ধিত স্টোরেজ ক্ষমতা, ডস, উইন্ডোজ, ম্যাক, মানে বর্তমানে যে যে সুবিধাগুলো পাচ্ছে বা যে যে আবিষ্কারগুলো হয়েছে সেই আবিষ্কারগুলো এখানে আমরা তুলে ধরবো। তো এখানে আমাদের এই 4টি প্রজন্মের কথা অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের একটু সালসহ উল্লেখ করবো আমরা, এবং প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন হবেই আপনার এই পার্ট থেকে। এখানে আবার বলছে ডিফারেন্ট টাইপ অফ কম্পিউটার, অ্যানালগ, ডিজিটাল অ্যান্ড হাইব্রিড। এখানে বিভিন্ন ধরনের কম্পিউটার হলো অ্যানালগ, ডিজিটাল এবং হাইব্রিড। তাদের বর্ণনা করুন বা কাজের প্রকৃতির উপর নির্ভর করে কম্পিউটার, বিভিন্ন ধরনের কম্পিউটার বর্ণনা করুন। এটাও আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই 2-3টা প্রশ্নের মধ্যে থাকবে একটা, থাকবে এবারে কিন্তু। তাহলে অ্যানালগ কম্পিউটার আমরা তো বুঝি। ডিজিটাল অ্যানালগ জিনিসটা কি? অ্যানালগ হচ্ছে আগেকার, পূর্বের প্রাচীন জিনিসগুলো। তো ডিজিটাল হচ্ছে বর্তমান আপডেট জিনিস যেগুলো, তাই না? সেগুলা। তাহলে অ্যানালগ, ডিজিটাল এবং হাইব্রিড কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার এখানে বলা আছে যে অ্যানালগ কম্পিউটার অবিচ্ছিন্ন ডেটার উপর কাজ করে। এই কম্পিউটারগুলি বিশেষ উদ্দেশ্যে ব্যবহার করা হয় যেখানে ডেটা এমন একটি আকারে থাকে যা ক্রমাগত পরিবর্তিত হয়। তারা ভৌত বাস্তব পরিমাণে, যেমন ভোল্টেজ, চাপ, তাপমাত্রা, গতি পরিমাপ করতে ব্যবহার করে, এবং এটি ব্যবহার করা হয় এলা থাকে যে আহ, মানে কোন শিল্পে কোথায় ব্যবহার হয়, এগুলা কিন্তু আমাদের পরীক্ষা চাই। মানে এগুলা অ্যানালগ কম্পিউটার কোথায় কোথায় ব্যবহার হয়। শিল্প প্রক্রিয়া, তাপমাত্রা এবং চাপ পরিমাপ নিয়ন্ত্রণ করা, পেট্রোল পাম্পে জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনা, যান এবং বিমানের গতি নিয়ন্ত্রণ করা অ্যানালগ কম্পিউটার দ্বারা ব্যবহার করা হয়ে থাকে। ডিজিটাল কম্পিউটার দ্বারা আমাদের বর্তমানে ডিজিটাল কম্পিউটার গণিত এবং যুক্তিবিদ্যার নীতির উপর ভিত্তি করে কাজ করে, বিশেষ করে বাইনারি সিস্টেম 0 এবং 1। এই কম্পিউটারগুলি পৃথক ডেটা প্রক্রিয়া করে, যার অর্থ তারা নির্দিষ্ট স্বতন্ত্র মানগুলি ডেটা পরিচালনা করে। এখানে আমাদের যে ব্যবহারগুলো দেওয়া আছে, অফিস এবং ব্যক্তিগত কম্পিউটার, আপনি আমি যেটা ব্যবহার করে থাকি সেই কম্পিউটার। গাণিতিক গণনা, তথ্য প্রক্রিয়াজাতকরণ, সফটওয়্যার অ্যাপ্লিকেশন চলমান, ইন্টারনেট ব্রাউজ করা, গেম খেলা, মাল্টিমিডিয়া করা। অর্থাৎ আপনার আমার যে কম্পিউটার, এটা হচ্ছে ডিজিটাল কম্পিউটার। হাইব্রিড কম্পিউটার এটা উচ্চ স্তরের কম্পিউটার। এই কম্পিউটার আমাদের গবেষণা কাজে ব্যবহার হয়ে থাকে। হাইব্রিড কম্পিউটার অ্যানালগ এবং ডিজিটাল উভয় কম্পিউটারের বৈশিষ্ট্যকে একত্রিত করে। তারা অ্যানালগ আকারে ডেটা গ্রহণ করে, এটি ডিজিটাল প্রক্রিয়া করে এবং যে কোনো আকারে ইনপুট করতে পারে। এই সংমিশ্রণটি তাদের ডিজিটাল প্রক্রিয়াকরণে উচ্চ গতি এবং নির্ভুলতার সাথে অ্যানালগ কম্পিউটারের ক্রমাগত ডেটা পরিচালনার ক্ষমতাকে সুবিধা দিতে। আচ্ছা, এখানে আমাদের ব্যবহারগুলো হয় কোথায়? বৈজ্ঞানিক, জটিল বৈজ্ঞানিক জনতায়,
জটিল বৈজ্ঞানিক গণনায় জটিল বৈজ্ঞানিক গণনায় মেডিকেল ডিভাইসের রিয়েল টাইম অ্যাপ্লিকেশন যেমন ক্যাট স্ক্যান, এমআরআই মেশিন, শিল্প অ্যাপ্লিকেশনে যেখানে ক্রমাগত পরিমাপ এবং ডিজিটাল নিয়ন্ত্রণ প্রয়োজন। তো আমাদের এই ব্যবহারগুলো একটু মনে রাখার চেষ্টা করবে এবং প্রশ্ন অনেক ভালো এটা। কাজের প্রকৃতির উপর নির্ভর করে বিভিন্ন ধরনের কম্পিউটার বর্ণনা করবে। আর এই একটা প্রশ্ন, এই তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন থাকার সম্ভাবনা অনেক 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 বেশি। আকার এবং ক্ষমতার উপর ভিত্তি করে বিভিন্ন প্রকার কম্পিউটারের বর্ণনা। সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার। তাহলে আকার এবং ক্ষমতার উপর ভিত্তি করে কম্পিউটারের এখানে বর্ণনা। এই তিনটা প্রশ্নের মধ্যে অবশ্যই আমাদের প্রশ্ন থাকার সম্ভাবনা রয়েছে অনেক 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 বেশি। তো এখানে আমাদের সুপার কম্পিউটার বলা আছে। সুপার কম্পিউটার খুবই শক্তি, নাম শুনে বোঝা যাচ্ছে যেটা কম্পিউটার, এটা সবচেয়ে বেশি শক্তিশালী। গাণিতিক প্রক্রিয়া সম্পূর্ণ করতে সময় কম লাগে। সুপার কম্পিউটার বৈজ্ঞানিক গবেষণা, বিপুল পরিমাণ তথ্য, প্রক্রিয়া, ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ, মহাকাশ গবেষণা, পারমাণবিক প্লান্টেশন, নাশকতার জন্য ব্যবহৃত হয়। তো এই সুপার কম্পিউটার আমাদের বিভিন্ন রকম যে রিসার্চমূলক যে বৈজ্ঞানিক গবেষণা থেকে শুরু করে সকল ধরনের রিসার্চমূলক কাজে আমাদের সুপার কম্পিউটার ব্যবহার করা হয়। এই কম্পিউটার অনেক শক্তিশালী একটি কম্পিউটার। মেইন ফ্রেম কম্পিউটার আকার অনেক বড়। এতে ছোট ছোট কম্পিউটার কানেক্ট করে একটি মেইন ফ্রেম কম্পিউটারের সাথে অনেক মানুষ কাজ করতে পারে। যেমন একটি ব্যাংক, বীমা কোম্পানি এবং বিশ্ববিদ্যালয়ের মতো বড় প্রতিষ্ঠানগুলো ব্যবহৃত হয়। তাহলে আমাদের ব্যাংকে যে কম্পিউটার সিস্টেমটা আমাদের এখানে বলা হয়, একটি কম্পিউটারের সাথে আমাদের অনেকগুলো কম্পিউটার একত্রিত হয়ে কাজ করতে পারি আমরা। এটা হচ্ছে ব্যবহার হয় কোথায়? ব্যাংক, বীমা কোম্পানি এবং বিশ্ববিদ্যালয়ে, বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে এটা চালু আছে। এখানে আমাদের উদাহরণ দেওয়া আছে IBM 4300, ইউনিভ্যাক 1100, NCR 8370 হলো মেইন ফ্রেম কম্পিউটারের উদাহরণ। মিনি কম্পিউটার মেইন ফ্রেম কম্পিউটারের তুলনায় ছোট এবং কম ব্যয়বহুল। অনেক লোক এটিকে মিনি কম্পিউটারের সাথে সংযুক্ত টার্মিনাল ব্যবহার করে একসাথে কাজ করে। তুলনামূলক ছোট ব্যাংক, বীমা, শিল্প, শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা, মাইক্রো কম্পিউটার। মাইক্রো কম্পিউটার হলো খুবই ছোট, সস্তা এবং বহুল ব্যবহৃত কম্পিউটার। এই ধরনের কম্পিউটারে মাইক্রো প্রসেসর ব্যবহার করা হয় বলে এগুলোকে মাইক্রো কম্পিউটার বলা হয়। এটি একটি মাইক্রো কম্পিউটারে একবারে মাত্র একজন কাজ করতে পারে, এজন্য তারা পার্সোনাল কম্পিউটার বা পিসি নামে পরিচিত। অর্থাৎ আপনি আমি যে কম্পিউটার ব্যবহার করতেছি এই কম্পিউটার হলো আমাদের মাইক্রো কম্পিউটার। আচ্ছা, আমাদের এই কটা প্রশ্নের মধ্যে, এই যে তিনটা প্রশ্নের মধ্যে এবার থাকবে একটা, একটু দেখবেন, মানে আমার যেটা অনুমান আর কি। আবার এখানে আমার 4 ধরনের যে আমরা দেখলাম আকার ও ক্ষমতার উপর ভিত্তি করে 4 ধরনের দেখলাম। এটা আকার ও ক্ষমতার উপর ভিত্তি করে। আগেরটা ছিল কি? আগেরটা ছিল কাজের প্রকৃতির উপর ভিত্তি করে। তাহলে এর আগের প্রশ্ন দেখলাম কম্পিউটার প্রজন্ম, আর এখানে দেখলাম কাজের প্রকৃতির উপর ভিত্তি করে কম্পিউটারের বিভিন্ন ধরনের। আর এটা হচ্ছে আকারের উপর ভিত্তি করে, তাই না? মানে সাইজের উপর ভিত্তি করে, আকার এবং ক্ষমতার উপর ভিত্তি করে 4 ভাগে ভাগ করা যায়। এবং এই 4টার মধ্যে পার্থক্য এখানে বলছে। এই পার্থক্যটা এক নজরে দেখে নেবেন। 4-5টা পার্থক্য দেখতে পারবেন আর কি। আচ্ছা, আমরা কম্পিউটার দেখলাম, যে 4টি প্রশ্ন দেখলাম, যে 3টে প্রশ্ন দেখলাম, আমাদের এখানে কিন্তু থাকবে এর মধ্যে। আমি বলছি পরীক্ষা থাকবে। তারপরে 5টি ইনপুট ডিভাইস এবং 3টি আউটপুট ডিভাইসের নাম লিখুন এবং তাদের কার্যাবলী লিখুন, এরকম আসবে আমাদের পরীক্ষায়। যে 5টি ইনপুট ডিভাইসের নাম লিখুন, 5টি ইনপুট এবং আউটপুট ডিভাইসের নাম লিখুন এবং তাদের কার্যাবলী আলোচনা করুন। হ্যাঁ, তো এই ধরনের প্রশ্ন আসতে পারে। এটা আগামী ক্লাসে এটা দেখবো। আর এখন দেখবো, এরপর আছে RMFI। হ্যাঁ, RMFI সাবজেক্টটা দেখবো আমরা। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। লিঙ্কে টাচ করে একটু নতুন করে জয়েন করবেন, তাহলে আমার লিঙ্কটা কেটে যাবে না আর কি। আসসালামু আলাইকুম।